নমস্কার। আজকের এই সোর্স ম্যাটেরিয়াল বিশ্লেষণে আমরা সরাসরি মণিপুর সংঘাতের একদম গভীরে ডুব দেব। খবরের কাগজে রোজ আমরা যা দেখি, আসল গল্পটা তার চেয়ে অনেক বেশি জটিল। সোর্সের দাবি অনুযায়ী আমরা আজ দেখব কিভাবে গত এক শতাব্দী ধরে চলা ভূ রাজনৈতিক কৌশল আর আন্তর্জাতিক বিভিন্ন শক্তির গোপন প্রভাব এই পুরো বিষয়টাকে ভেতর থেকে নিয়ন্ত্রণ করছে। ঠিক আছে, চলুন দেখে নিই আজ আমরা কি কভার করছি। আমরা মূলত ৬টা ধাপে এগোব। ১. ভৌগোলিক বিভাজন। ২. বিদেশি হস্তক্ষেপের শেকড়। ৩. জনবিন্যাস বা ডেমোগ্রাফি আর জমির অধিকার। ৪. অবৈধ ড্রাগ অর্থনীতি। ৫. সেনাবাহিনীর চ্যালেঞ্জ এবং সবশেষে দীর্ঘমেয়াদী সমাধান। চলুন শুরু করা যাক। প্রথমেই আসি ১ নম্বর পয়েন্টে, ভৌগোলিক এবং জাতিগত বিভাজন। মণিপুরের ম্যাপটার কথা একটু ভাবলে বিষয়টা পরিষ্কার হবে। একদিকে রয়েছে মায়ানমার সীমান্ত আর অন্যদিকে ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত শিলিগুড়ি করিডোর। কিন্তু রাজ্যের ভেতরের ডেমোগ্রাফিক আর ভৌগোলিক বিভাজনটা একদম স্পষ্ট। সমতল উপত্যকায় মূলত মেইতেই সম্প্রদায়ের বাস, যারা প্রধানত সনাতন ধর্মের অনুসারী। অন্যদিকে কুকি সম্প্রদায়, যারা মূলত ধর্মান্তরিত খ্রিস্টান, তারা রাজ্যের চারপাশের বিশাল পাহাড়ি অঞ্চলগুলোতে থাকেন। আর এই পাহাড়ি অঞ্চল রাজ্যের প্রায় ৯০% জায়গা জুড়ে রয়েছে। মানে সমতল আর পাহাড়ের এই বিশাল বিভাজনটাই হলো দ্বন্দ্বের একটা বড় ভৌগোলিক ভিত্তি। এবার চলুন ২ নম্বর পয়েন্টে, বিদেশি হস্তক্ষেপের শেকড়। সোর্স দাবি করছে এই বিভাজনটা কোনো দুর্ঘটনা নয়, আর এটা একদিনেও তৈরি হয়নি। টেক্সট অনুযায়ী এর শুরু সেই ১৮৯৪ সালে, যখন আমেরিকান ব্যাপটিস্ট মিশন এই অঞ্চলে কাজ শুরু করে। এরপর ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর ব্রিটিশ ইন্টেলিজেন্স নাকি আমেরিকার সাথে হাত মেলায়। দাবি করা হয় যে বিদেশি গুপ্তচর সংস্থাগুলো এই উত্তর পূর্ব অঞ্চলটিকে একটা ফল্ট লাইন হিসাবে টার্গেট করেছিল। তাদের উদ্দেশ্য ছিল চীনকে কাউন্টার করার জন্য এখানে একটা আলাদা অনুগত খ্রিস্টান রাষ্ট্র তৈরি করা। আর সেই পুরনো পরিকল্পনার প্রভাব নাকি আজও এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের মধ্যে কাজ করছে। তো এই পুরো কাজটা কিভাবে হলো? টেক্সট বলছে, গত ১০০ বছর ধরে পাহাড়ি উপজাতিদের ধর্মান্তরিত করতে এবং মূল ভূখণ্ড থেকে তাদের আনুগত্য সরিয়ে নিতে খুব সুনির্দিষ্ট কিছু আর্থসামাজিক কৌশল ব্যবহার করা হয়েছে। যেমন ধরুন, প্রথমত, খ্রিস্টান শিক্ষার মাধ্যমে চাকরি পাওয়ার বিশেষ সুযোগ দেওয়া। দ্বিতীয়ত, চার্চের মাধ্যমে সরাসরি আর্থিক সাহায্য বা ফান্ডিং দেওয়া। আর তৃতীয়ত, খ্রিস্টান অনুমোদিত হাসপাতালগুলোতে চিকিৎসার সুযোগ করে দেওয়া। সাধারণ মানুষের মন জয় করতে এই কৌশলগুলো দারুণভাবে কাজ করেছিল। ৩ নম্বর পয়েন্ট, জনবিন্যাস এবং জমির বিধিনিষেধ। জনসংখ্যার পরিসংখ্যানটা শুনলে যে কেউ রীতিমতো চমকে যাবেন। ভারতের জাতীয় জনসংখ্যা বৃদ্ধির হার যেখানে ২৪%, সেখানে মণিপুরের গড় হার ৩২%। কিন্তু আসল ধাক্কাটা লাগবে পাহাড়ের ডেটা শুনলে। মণিপুরের পাহাড়ি অঞ্চলগুলোতে জনসংখ্যা বৃদ্ধির হার নাকি ১০০%। সোর্সের দাবি, এই অস্বাভাবিক বৃদ্ধির মূল কারণ হল পার্শ্ববর্তী মায়ানমার থেকে আসা অবৈধ অনুপ্রবেশ, আর এটাই এই অঞ্চলের ডেমোগ্রাফিকে পুরোপুরি বদলে দিচ্ছে। তো এর ফলে মূল সমস্যাটা কোথায় দাঁড়াচ্ছে? সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্ট হল ১৯৬০ সালের ল্যান্ড অ্যাক্ট বা ভূমি আইন। এই আইনের কারণে উপত্যকায় বসবাসকারী মেইথিরা পাহাড়ে কোনো জমি কিনতে পারেন না, অথচ কুকিরা উপত্যকায় এসে অনায়াসে জমি কিনতে পারেন। এই কাঠামোগত ভারসাম্যহীনতা থেকেই মেইতেই সম্প্রদায় নিজেদের সুরক্ষার জন্য শিডিউলড ট্রাইব বা এসটি স্ট্যাটাস দাবি করে আসছে। সোর্স বলছে, এই স্ট্যাটাস না পাওয়া এবং জমির অধিকার থেকে বঞ্চিত হওয়াটাই মেইতেইদের নিজেদের রাজ্যে এক প্রকার কোণঠাসা করে ফেলেছে। এবার আসি ৪ নম্বর পয়েন্টে, অবৈধ ড্রাগ অর্থনীতি। এই লেয়ারটা উন্মোচন করলে আসল ফান্ডিংয়ের উৎসটা বোঝা যায়। মায়ানমার, লাওস আর থাইল্যান্ড, এই ৩টে দেশ নিয়ে তৈরি গোল্ডেন ট্রায়াঙ্গল হল ড্রাগ উৎপাদনের অন্যতম বড় কেন্দ্র। আন্তঃসীমান্ত পারিবারিক সম্পর্কের সুযোগ নিয়ে মায়ানমার থেকে অনেকেই মণিপুরে এসে আফিমের চাষ শুরু করেছে। টেক্সটের দাবি অনুযায়ী বিদেশি গুপ্তচর সংস্থা, বিশেষ করে CIA, সরকারি ফান্ডিংয়ের হিসাব এড়িয়ে নিজেদের গোপন অপারেশনের খরচ চালানোর জন্য এই অবৈধ ড্রাগের কালোবাজারকে ব্যবহার করে। আর এর ফলেই এই বিশাল কালো টাকার জোরে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো দিনের পর দিন টিকে আছে। এই ড্রাগ চক্রের সাথে কিন্তু সংঘাতের একদম সরাসরি সম্পর্ক আছে। যখনই ভারতীয় সেনা বা প্রশাসন পাহাড়ে এই অবৈধ আফিম চাষের জমি আর ল্যাবরেটরিগুলো বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে, তখনই শুরু হয় আসল গণ্ডগোল। স্থানীয় গোষ্ঠীগুলোর তরফ থেকে তীব্র প্রতিরোধ আসতে শুরু করে। তারা তখন দাবি তোলে যে জঙ্গলের ওপর তাদের নিজস্ব প্রশাসনিক নিয়ন্ত্রণ চাই। মানে ড্রাগের ব্যবসাকে আড়াল করতেই এই প্রতিরোধের দেওয়াল তোলা হয়। ৫ নম্বর সেকশন, সামরিক বাহিনীর চ্যালেঞ্জ। এতক্ষণ যা আলোচনা হলো তারপর একটা প্রশ্ন তো মাথায় আসতেই পারে, এত কিছু হচ্ছে, তাহলে আমাদের সামরিক বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে এত হিমশিম খাচ্ছে কেন? চলুন দেখি সোর্সে ব্যাপারে কি বলছে।
কারণটা হল সেনাবাহিনী এখানে কোনো প্রথাগত বা ট্র্যাডিশনাল যুদ্ধের মুখোমুখি হয়নি। সোর্স বলছে এটা অত্যন্ত সুসংগঠিত একটা ইকোসিস্টেম। সবচেয়ে বড় কৌশলগত বাধা হল সাধারণ মহিলাদের হিউম্যান শিল্ড বা মানব ঢাল হিসেবে ব্যবহার করে রাস্তা আটকে রাখা। সেনাবাহিনী যদি জোর প্রয়োগ করতে যায় তাহলে সাথে সাথে দেশি বিদেশি মিডিয়া এবং বুদ্ধিজীবীদের একটা নেটওয়ার্ক আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে প্রস্তুত থাকে। এই ধরনের মারাত্মক মিডিয়া ম্যানিপুলেশনের কারণে সেনাবাহিনী বাধ্য হয়েই একটা আত্মরক্ষামূলক অবস্থানে থাকছে। আর হ্যাঁ, এই ব্যাপারটা সত্যি খুব চিন্তার। সেনাবাহিনীর অভিযানে স্থানীয় জঙ্গিদের কাছ থেকে ইউএস রাইফেল, মিলিটারি গ্রেড গিয়ার আর সার্ভেলেন্স ড্রোন উদ্ধার করা হয়েছে। সোর্সের দাবি, এই অত্যাধুনিক বিদেশি অস্ত্রের উপস্থিতি প্রমাণ করে যে এটা কোনোভাবেই শুধু একটা স্থানীয় সংঘাত নয়, বরং এর পেছনে সরাসরি বিদেশি সাপ্লাই লাইন কাজ করছে, যা সেনাবাহিনীর মিশনকে আরও হাজার গুণ কঠিন করে দিচ্ছে। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। 6 নম্বর পয়েন্ট, দীর্ঘমেয়াদী সমাধানের উপায়। তাহলে এর থেকে বেরোনোর রাস্তা কি? সোর্স মেটেরিয়াল আমাদের বহুমুখী সমাধানের একটা রূপরেখা দিচ্ছে। 1. জাতীয় পরিচয়কে অগ্রাধিকার দিয়ে সাংস্কৃতিক পুনর্মিলন ঘটাতে হবে। 2. এই বিদেশি গুপ্তচর নেটওয়ার্কগুলোকে ধ্বংস করে একটা বিশ্বস্ত লোকাল ইন্টেলিজেন্স বা স্থানীয় গোয়েন্দা ব্যবস্থা গড়ে তুলতে হবে। 3. ব্যাক চ্যানেল আলোচনা চালিয়ে যেতে হবে। অতীতে যেমন অজিত দোভাল ব্যাক চ্যানেল নেগোসিয়েশনের মাধ্যমে অনেক বড় বড় সমাধান করেছিলেন, ঠিক সেরকম। আর 4. মিডিয়ার ন্যারেটিভকে খুব সাবধানে কন্ট্রোল করা, যাতে নতুন করে আর কোনো উত্তেজনা না ছড়ায়। কিন্তু যেহেতু রাস্তায় মানব ঢাল রয়েছে, তাই সোর্স বলছে ফিজিক্যাল ফোর্সের বদলে প্রযুক্তির ওপর অনেক বেশি জোর দিতে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, উন্নত নজরদারি এবং স্যাটেলাইট ট্র্যাকিং ব্যবহার করে সীমান্ত পারাপার মনিটর করতে হবে। এর ফলে সরাসরি সামরিক সংঘাত এড়িয়ে খুব নিখুঁতভাবে থ্রেট ডিটেকশন করা সম্ভব হবে। সবশেষে একটা ভীষণ উস্কানিমূলক বা বলা যায় চিন্তার বিষয় দিয়ে আজকের আলোচনা শেষ করতে চাই। স্থানীয় পরিচয় যেখানে বিশ্বব্যাপী ভূ রাজনীতির সাথে এত গভীরভাবে জড়িয়ে আছে, সেখানে কি সত্যিই কেবল অভ্যন্তরীণ পুনর্মিলন দিয়ে 1 শতাব্দী ধরে চলা এই আন্তর্জাতিক চালবাজিকে মোকাবেলা করা সম্ভব? এই প্রশ্নটা একটু ভেবে দেখার মতোই। আশা করি আজকের এই সোর্স বিশ্লেষণ থেকে মণিপুর সংঘাতের পেছনের এই জটিল জিওপলিটিক্স সম্পর্কে একটা নতুন ধারণা পাওয়া গেছে। আজকের মতো এখানেই শেষ করছি।